কোমরে অসহ্য যন্ত্রণা বা ব্যথা এর কারণগুলো স্যার কি একটু কোমরে ব্যথাটা আমরা খুব লাইটলি নিই প্রত্যেকেই। এইটা কিন্তু অনেকটা কঠিন রোগের একটা সতর্ক বার্তা হতে পারে। তাহলে এই স্লিপ ডিস্ক কি এবং সেটা কখন হতে পারে বা তার কি লক্ষণ থাকে? তো সমস্যাটা হলো বয়স যত বাড়তে থাকে এই ডিস্কের মধ্যে যে কোমরের এই ব্যথাটা আস্তে আস্তে ক্রমশ পায়ের দিকে নেমে যাচ্ছে এবং পায়ে একটা ঝিনঝিন বা অবশ ভাবও তৈরি হচ্ছে। এটার কারণটা কি? কোমরের সমস্যার জন্য এই ঝিনঝিনের প্রবলেমটা পায়ের পাতাতে হতে পারে, হাঁটু অবধি হতে পারে, কোমর অবধি হতে পারে, কোমর থেকে পায়েও নিচের অবধিও চলে যেতে পারে। কি পদ্ধতি রয়েছে এই কোমর ব্যথা থেকে মুক্তির একটু যদি বলেন? দীর্ঘক্ষণ বসে কাজ করছেন, কোমরে বা পিঠে অসম্ভব ব্যথা হচ্ছে। সকালে উঠে মনে হচ্ছে কোমরটা শক্ত হয়ে আছে। এটা কি সাধারণ কোনো ব্যথা নাকি বড় কোনো সমস্যার ইঙ্গিত? কখন এটাকে সিরিয়াসলি নিতে হবে? এই বিষয়গুলো নিয়ে আজকের পর্বে আমরা আলোচনা করব। বিশিষ্ট চিকিৎসক, সিনিয়র চিকিৎসক প্রফেসর ডক্টর আনন্দ কিশোর পাল এই পর্বে আমাদের সঙ্গে রয়েছেন। আমি স্যারের কাছে যাব। অনেকগুলো বিষয় আছে, অনেকগুলো প্রশ্ন আছে। সেগুলো নিয়ে তো আলোচনা অবশ্যই হবে। আর আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। কারণ স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে তো আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য আলোচনা করছি। পডকাস্টটি শেষ পর্যন্ত থাকবেন। আশা করি যেগুলো আলোচনা হবে আপনারা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখবেন এবং শেয়ার করবেন। আসুন, আমি জানি অনেকেই এই সমস্যায় ভুগছেন, তারা এই আলোচনা থেকে উত্তর পাবেন। স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি হেলথ ইমপ্যাক্ট বাংলায়। স্যার আগে আমরা জানতে চাইবো যে এই সমস্যা এখন প্রায় প্রত্যেকের ঘরে প্রায় প্রত্যেকেই আমরা কম বেশি এই সমস্যার সম্মুখীন হচ্ছি। কোমরে অসহ্য যন্ত্রণা বা ব্যথা এবং সকালে ঘুম থেকে উঠলে তো সেটা কথাই নেই কোনো, এত অসম্ভব একটা শক্ত হয়ে থাকা স্টিফনেস তৈরি হচ্ছে। এর কারণগুলো স্যার কি একটু শুরুতে যদি বলেন? প্রথম কথা বলে দিই যে কোমরে ব্যথাটা আমরা খুব লাইটলি নিই প্রত্যেকেই। কেউ অনেকে ছুটি নিল যে কোমরে ব্যথা হয়েছে, ছুটি নিয়ে নিল। ২ দিন ৩ দিন ছুটি নিয়ে নিল। এরকম বিভিন্ন রকম সমস্যা বলল। কি সমস্যা? না কোমরে ব্যথা ছিল। তো কোমরে ব্যথাটা অনেকদিন ধরেই নাকি চলছে। মাঝে, মাঝে বাড়ছে, কমছে। তো আমাদের জানতে হবে এটার মধ্যে কোনো, আপনি যেটা সত্যি একটা ভীষণ ইম্পোর্টেন্ট কথা বললেন, এটা কোনো গুরুত্বপূর্ণ কোনো রোগের সংকেত কিনা। তো এইটা কোমরে ব্যথা বলতে আমরা সাধারণত কি বুঝি? যে আমাদের বুকের এই পাঁজর এবং কোমরের যে হাড়, এই হাত দিলে আমরা যেটা বুঝি সাইড থেকে, তো এই অংশের পিছন দিকে যদি কোনো ব্যথা থাকে, তাকে বলি আমরা কোমরের ব্যথা। তো এই ব্যথাটা যেটা আপনি বললেন, সেটা ইউজুয়ালি দেখা যাচ্ছে যে নরমালি যে সমস্ত মানুষরা বয়স্ক মানুষ ৪০, ৫০, ৬০ বছর বয়স, হুম। তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে, তাদের ইউজুয়ালি দেখা যায়। কিন্তু আনফরচুনেটলি এখন অনেক কম বয়সী মানুষদেরও দেখা যাচ্ছে। বিশেষ করে যারা অনেকক্ষণ ধরে বসে কাজ করেন, হুম, বসে কাজ করেন ধরুন ৩ ঘন্টা বা তার বেশি কাজ করেন, ঠিক। তাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যা দেখা দিচ্ছে। একটানা হয়তো সকাল ১০টা থেকে কাজে বসলেন, ১১টা, ১২টা, ১টা, ১:৩০ অবধি কাজ করে আবার তখন হয়তো লাঞ্চে গেলেন। লাঞ্চের পরে আবার ৩-৪ ঘন্টা একসঙ্গে কাজ করতে হচ্ছে। তা এই ধরনের পেশেন্টদের, এই ধরনের মানুষদের সমস্যা হচ্ছে। তো কি করলে বুঝবেন যে এটা কোনো খারাপ রোগের ইঙ্গিত? এটা মাঝে, মাঝে হয়ে অনেকক্ষণ ধরে বসে থাকলে পরে সমস্যাটা যেটা হয়, আমাদের পিঠের সিদ্ধাটা, আপনার যদি কেউ ঘাড়ের পিছনে এবং কোমরে হাত দেন, তা দেখবেন যে পিঠটা কিন্তু একটা স্ট্রেট নয়। আমাদের একটা হুম, কার্ভেচার আছে। আমরা ঘাড়ের পিছনে হাত দিলে দেখবেন ওখানটা একটা কনকেভিটি আছে। ঠিক। পিঠের পিছন দিকে ঠিক জাস্ট তার নিচের দিকে আরেকটা কনভেক্সিটি, আবার কোমরের যে পিছন দিকটা আবার কনকেভিটি। অর্থাৎ কনকেভ, কনভেক্স, কনকেভ। অর্থাৎ আমাদের পিঠটা কিন্তু একটা স্ট্রেট লাইন নয়। একটা নির্দিষ্ট একটা কার্ভেচার আছে। কিন্তু কেউ যদি অনেকক্ষণ বসে কাজ করেন, ৩ ঘন্টা বা তার বেশি, তাহলে কি হয়? তাহলে সে সামনের দিকে ঝুঁকে বসে অনেকক্ষণ কাজ করতে, করতে সে সামনে ঝুঁকে পড়ে। তাহলে আমাদের যে পিঠের এই কার্ভেচারটা মেইনটেইন করার জন্য সামনের দিকের কিছু মাসলস রয়েছে। এই বুকের এবং পেটের মাসল, এবং পিঠের পিছনে কিছু মাসল রয়েছে, পিঠের মাসল। তো এই দুটো মাসল কিন্তু সমানভাবে শক্তিশালী থাকলে পরে তবে এই কার্ভেচারটা মেইনটেইনড হয়। তাহলে আপনারা রাস্তায় চলাচল করতে গিয়ে দেখেছেন যে কত আপনাদের ল্যাম্পপোস্ট, অনেক ল্যাম্পপোস্ট দেখেছেন। একটা ল্যাম্পপোস্টকে যদি সোজা রাখতে হয়, দেখবেন যে দুদিকে দুটো তার একদম নিচে অবধি লাগানো থাকে, রাস্তা অবধি লাগানো থাকে। দুদিকের তারটা যদি সমানভাবে টানা থাকে, তবেই সেই ল্যাম্পপোস্টটা সোজা থাকবে। তাহলে কোনো তারটা যদি যদি ল্যাম্পপোস্টটা যদি কোনো দিকে হেলে যায়, তাহলে অপোজিটের তারটাকে প্রচণ্ড পরিমাণে টেনে ধরে রাখতে হবে। হুম, ঠিক সেম জিনিসটা আমাদের শরীরে হচ্ছে। কেউ যদি ৩ ঘন্টার বেশি সামনে ঝুঁকে কাজ করেন, মাঝে, মাঝেই সামনে ঝুঁকে যাচ্ছেন,
তার দেওয়াল, তার টেবিলটা, তার অনেকটা নিচু, তার কম্পিউটারের স্ক্রিনটা অনেকটা নিচুতে রয়েছে, তার চোখের লেভেল থেকে অনেকটা নিচুতে রয়েছে, সে সামনে ঝুঁকে তাকে কাজ করতে হচ্ছে। অথবা তার চেয়ার আছে কিন্তু চেয়ারের হাতল নেই, হাতল না থাকার জন্য হাতটা সে বারবারই সে ঝুলিয়ে যাচ্ছে এবং তার ফলে কি হচ্ছে, কাঁধটা সামনে ঝুঁকে যাচ্ছে। এই সমস্ত সমস্যা থাকার জন্য তাহলে কি হচ্ছে, সে তার এই কার্ভেচারটা, পিঠের যে নরমাল যে স্পাইনাল কার্ভেচারটা তার নষ্ট হয়ে যাচ্ছে। সামনের দিকে ঝুঁকে যাওয়ার জন্য পিঠের যে মাসলগুলোকে প্রচণ্ড পরিমাণে বেশি কন্ট্রাক্ট করতে হচ্ছে হুম। এবং সামনের দিকের মাসলগুলো শিথিল হয়ে থাকছে। অর্থাৎ পিঠের মাসল বেশি কাজ করছে, পেটের মাসল কম কাজ করছে। পিঠের মাসল বেশি কাজ করতে করতে একটা নির্দিষ্ট সময়ের পরে ফ্যাটিগড হয়ে যাচ্ছে এবং ব্যথা হচ্ছে। এটাই হচ্ছে মেন সমস্যা। কিন্তু এইটাও কিন্তু অনেকটা কঠিন রোগের একটা সতর্কবার্তা হতে পারে। তার কি সমস্যা বুঝলে আপনি বুঝবেন এটা কঠিন রোগের সতর্কবার্তা। ১ম কথা হলো, এটা আপনি দেখুন কাজের সঙ্গে রিলেটেড, আমি এক্ষুনি এক্সপ্লেন করে দিলাম। হুম। কিন্তু কাজ ছাড়াও কেউ যদি রাত্রিবেলা শুয়ে আছেন, ঘুমাচ্ছেন, ঘুমাতে হঠাৎ কোমরে ব্যথা হচ্ছে, প্রচণ্ড ব্যথা হলো। অর্থাৎ ঘুম থেকে ঘুম ভেঙে গেল ব্যথাতে, বা ঘুমাতে সে ভোরের দিকে এমন ব্যথা হলো সে বিছানার মধ্যে ডান দিক বাঁ দিক হতে পারছেন না। অথবা ঘুমটা হয়তো ভালোই হয়েছে, আপনি যেটা বললেন একটু হুম। আগেই, ঘুম ঠিকঠাকই হয়েছে। ঘুম থেকে উঠে যেই একটা পা ফেলতে যাচ্ছেন প্রচণ্ড ব্যথা হচ্ছে। তাহলে আপনি তো ঘুমানোর সময় সবথেকে রিল্যাক্স হয়েছিলেন। তাহলে তো আপনার তখন ব্যথা হওয়ার কথা নয়। তাহলে যদি এই ধরনের সমস্যা হয়, তাহলে কিন্তু আপনি সতর্ক হবেন। কারণ এটা কোনো রোগের একটা সতর্ক বার্তা। কি রোগ হতে পারে? সেটাকে বলি আমরা ইনফ্ল্যামেটরি আর্থ্রোপ্যাথি, স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথি, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস। এইগুলো আনফরচুনেটলি এটা কিন্তু কম বয়স থেকে ধরা পড়লে সম্পূর্ণ নিরাময় করা সম্ভব। কিন্তু যদি এটা অ্যাডভান্স স্টেজে ধরা পড়ে, তখন কিন্তু পুরোটা ফাংশনাল রিকভারি করা খুব মুশকিল হয়ে যায়। তো এইটা একটা সমস্যা। ২ নম্বর সমস্যা হচ্ছে, কোমরে ব্যথার সঙ্গে যদি কারোর খিদে কমে যায়। খিদে কমে যাওয়া এটা একটা ভীষণ ইম্পোর্টেন্ট একটা খিদে। আমাদের শরীরের মধ্যে পেটের যে আমরা সমস্ত কাজ করি তো পেটের জন্যই। তো এই খিদে যদি কারুর কমে যেতে থাকে, তার সঙ্গে কোমরে ব্যথা হয়, তাহলে কিন্তু সতর্ক থাকবেন। কারণ এটা কোনো গভীর কোনো রোগের একটা সতর্কবার্তা হতে পারে এবং সেটা যদি হয়ে থাকে আপনাকে কিন্তু প্রপার ট্রিটমেন্ট করতে হবে, ডায়াগনোসিস করতে হবে এবং তার চিকিৎসা করতে হবে। আরো এই দুটো আপনি ভীষণভাবে মনে রাখবেন। হুম। আরো একটা থার্ড প্রবলেম, এই কোমরে ব্যথার সঙ্গে যদি কারুর সিস্টেমিক প্রবলেম অর্থাৎ জ্বর আসে, সারা শরীরে গাঁটে ব্যথা, শুধু কোমরে ব্যথা হচ্ছে না, গাঁটে ব্যথা হচ্ছে, হাতের গাঁটে, পায়ের গাঁটে, তাহলে কিন্তু সতর্ক থাকবেন। স্যার একটা কথা খুব শোনা যায়, একটা শব্দবন্ধ স্লিপ ডিস্ক। এটা সম্পর্কে আমাদের ধারণা নেই, কিন্তু কোমর ব্যথাজনিত সমস্যা সেটা সকলেই জানে। তাহলে এই স্লিপ ডিস্ক কি এবং সেটা কখন হতে পারে বা তার কি লক্ষণ থাকে? তো স্লিপ ডিস্ক মানে কি, একটু আগেই আমরা যেটা বললাম যে আমাদের যে স্পাইন আছে তার একটা নির্দিষ্ট কার্ভেচার আছে এবং প্রত্যেকটা স্পাইনের বন্ধে বা ২৭ টা ভার্টিব্রা রয়েছে। এই ভার্টিব্রাগুলি একটা ভার্টিব্রার সঙ্গে যে সফট টিস্যু অর্থাৎ যে মাংসের মাধ্যমে যেটা যুক্ত রয়েছে সেটাই হলো আমাদের ডিস্ক। অর্থাৎ একটা ভার্টিব্রা আরেকটা ভার্টিব্রার সঙ্গে এই ডিস্কের মাধ্যমে যুক্ত আছে। এটাকে বলে ইন্টার ভার্টিব্রাল ডিস্ক। তো সমস্যাটা হলো, বয়স যত বাড়তে থাকে এই ডিস্কের মধ্যে যে একটা তরল পদার্থ থাকে সেইটা আস্তে আস্তে চলে যেতে থাকে, অর্থাৎ ডিস্কটা শক্ত হয়ে যেতে থাকে। আমাদের যত আমাদের বয়স বাড়ে আমাদের শরীর তত রিজিড হয়ে যায়, অর্থাৎ শক্ত হয়ে যায়, আমাদের ফ্লেক্সিবিলিটি ইলাস্টিসিটি কমে যায়। মনও সেরকম, শরীর এবং মন প্রচণ্ড পরিমাণে রিজিড হয়ে যায়, ইলাস্টিসিটি চলে যায়। তো এই ডিস্কের মধ্যে যদি জলীয় পদার্থটা কমে যায়, অর্থাৎ ডিস্কটা যদি শক্ত হতে থাকে, তাহলে যে সমস্যাটা হয়, সামনে ঝুঁকে কাজ করতে করতে হঠাৎ করে সোজা হয়ে উঠতে গেলেন, অথবা সামনে ঝুঁকে একটা ভারী ওজন তুলতে গেলেন, যেমন জলের বালতি তুলতে গেলেন, সামনে থেকে ঝুঁকে উঠতে গেলে এই কশেরুঘাটা অর্থাৎ একটা ভার্টিব্রার সঙ্গে প্রচণ্ড পরিমাণে কম্প্রেশন হলো। নরমালি যেটা ইলাস্টিসিটির কারণে এটা কোনো সমস্যা হওয়ার কথা নয়। ঠিক। কিন্তু যেই ইলাস্টিসিটিটা চলে গেল, দুটো ভার্টিব্রাল ডিস্কটা রিজিড হয়ে গেছে, শক্ত হয়ে যাচ্ছে, তখন কিন্তু এই প্রেশারটা সে আর নিতে পারবে না। সেটা সামনের দিকে বেরিয়ে যাবে, যেটাকে বলা হয় ডিস্ক প্রোল্যাপস। তো যেটা যদি বেরিয়ে গেল তো কি সমস্যা হলো? সমস্যা হতে পারে সামনের দিকে বেরিয়ে, সে সামনের দিকে যাকে পাবে সে তাকে চেপে ধরবে। তো সামনের দিকে তাহলে ডিস্কটা বেরিয়ে এলে তার সামনে কি আছে? সামনে আছে আমাদের স্নায়ুগুলি,
যে স্নায়ুগুলি আমাদের ভার্টিব্রা থেকে বেরিয়ে বিভিন্ন জায়গায় আমাদের পিঠে আসছে, থাইতে আসছে, পায়ে আসছে, ইভেন ঘাড় থেকে আসছে, আমার হাতের দিকে আসছে। তো এই ডিস্কটা বেরিয়ে এসে যদি শিরার ওপরে চাপ দেয়, ঘাড়ের ক্ষেত্রে হলে কি হবে? হাতের দিকে ঝিনঝিন করে ব্যথা নেমে আসবে, হাত দুর্বল হয়ে যাবে, আমাদের হাত থেকে জিনিসপত্র পড়ে যাবে। এবং কোমরে যদি হয়ে থাকে, কোমরে যদি ডিস্ক প্রোল্যাপস হয়ে থাকে, তাহলে কোমর থেকে যে শিরাগুলি বেরিয়ে আমাদের থাইতে আসছে, হাঁটু থেকে, ইভেন হাঁটু থেকে নিচে পায়ের তলায় চলে যাচ্ছে, সেইখানে ঝিনঝিন করে ব্যথা নেমে আসবে। হাঁটতে হাঁটতে পা ভারী হয়ে যাবে, হাঁটতে হাঁটতে সে পায়ে এমন ব্যথা হবে তাকে দাঁড়িয়ে পড়া ছাড়া উপায় থাকবে না। সে বসলে পরে বা দাঁড়ালে পরে তবে তার ব্যথা কমছে। এই ধরনের সমস্যা তৈরি হবে, যাতে ইংরাজি পরিভাষায় বলা হয় র্যাডিকুলোপ্যাথি। ডিস্ক প্রোল্যাপস থেকে স্নায়ুর প্রেসারে সামনে থেকে অনেকের কোমরে হয়তো ব্যথাটা শত সেরে গেল, কিন্তু এই স্নায়ুর প্রবলেমটাই তার অনেক দিনে থেকে গেল। অর্থাৎ তার পায়ে ঝিনঝিন করছে, পায়ে ব্যথা হচ্ছে, কিন্তু আসল সমস্যাটা কিন্তু কোমরে। তার জন্যে এটাকেই সতর্ক থাকতে হবে। আচ্ছা, এবার স্যার এরকম অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোমরের এই ব্যথাটা আস্তে, আস্তে ক্রমশ পায়ের দিকে নেমে যাচ্ছে এবং পায়ে একটা ঝিনঝিন ভাব, অবশ ভাবও তৈরি হচ্ছে। এটার কারণটা কি? এটা একটু আগে যে বললাম যে আমাদের যে ভার্টিব্রা, একটা ভার্টিব্রা আমাদের স্পাইনাল কর্ডে ২৭ টা ভার্টিব্রা রয়েছে। প্রত্যেকটা একটা ভার্টিব্রা আরেকটা ভার্টিব্রার সঙ্গে ওই ডিস্কের মাধ্যমে যুক্ত। এবার ডিস্কটা নরমাল কম বয়সে ইলাস্টিক থাকে। বয়স যত বাড়তে থাকে ওটা রিজিড হয়ে যাচ্ছে, তার জলীয় অংশটা কমে গেল। সেটা সামনে ঝুঁকে যাই কেউ সোজা হতে যাচ্ছে, ডিস্কটা ওই তার প্রেশারটা নিতে পারে না। যেটাকে বলে লিফটিং স্ট্রেন, এবং ডিস্কটা বাইরে বেরিয়ে এসে স্নায়ুর উপরে চাপ দিচ্ছে। স্নায়ুগুলি আমাদের সুষুম্না কাণ্ডের মধ্যে রয়েছে। আমাদের স্পাইনাল কর্ডের যে ক্যানাল, সেন্ট্রাল ক্যানালের মধ্যে সুষুম্না কাণ্ড অর্থাৎ স্পাইনাল কর্ড রয়েছে। কর্ড থেকে ওই স্নায়ুগুলি বেরিয়ে আমাদের বিভিন্ন জায়গাতে আমাদের সাপ্লাই করছে। অর্থাৎ স্নায়ুটা বেরিয়ে আমাদের ঘাড় থেকে আসছে হাতের দিকে, কোমর থেকে আসছে পায়ের দিকে, আমাদের কোমর থেকে থাই, সামনের দিকে, পিছন থেকে, সব দিকে স্নায়ুটা চলে যাচ্ছে। এইবার যেই স্পাইনাল কর্ডে যে আপনার ডিস্কটা প্রোল্যাপস, ডিস্কটা বেরিয়ে এসে যেই স্নায়ুর উপরে চাপ দিচ্ছে, সেই ব্যথাটা সেই স্নায়ুটা যেখানে, যেখানে যাচ্ছে সেইখানে তার ওই ঝিনঝিনটা চলে যাচ্ছে। সেই স্নায়ুটা যদি একদম কোমর থেকে বেরিয়ে পায়ের পাতা অবধি যায়, তাহলে ওই ঝিনঝিনে যে ব্যথাটা সেটা পায়ের পাতা অবধি হতে পারে। তাহলে কোমরের সমস্যার জন্য এই ঝিনঝিনের প্রবলেমটা পায়ের পাতাতে হতে পারে, হাঁটু অবধি হতে পারে, কোমর অবধি হতে পারে, কোমর থেকে পায়েও নিচের অবধিও চলে যেতে পারে। এক পায়ে হতে পারে, দু পায়েও হতে পারে। এটা বেসিক্যালি কখন হবে? সে যদি হাঁটতে, হাঁটতে তার যখন ওই কোমরের পেশিগুলি আরও যখন তার কর্মক্ষমতা কমে যাচ্ছে, তাহলে ওই শিরার উপরে চাপটা আরও বেশি হবে। তাহলে বসে থাকলে কোনো সমস্যা নেই। যত হাঁটতে শুরু করলো, হাঁটতে, হাঁটতে এই ঝিনঝিন ব্যথাটা এলো, আবার সে একটু দাঁড়িয়ে পড়লো, ব্যথাটা চলে গেল, আবার সে হাঁটতে পারল। এটাই হচ্ছে এই ডিস্ক প্রোল্যাপস এবং এই স্নায়ুর সমস্যার মেন উপসর্গ। আচ্ছা, তাহলে স্যার আপনি বলছেন যে চিকিৎসার পদ্ধতিগুলো নিয়ে যদি আলোচনা করি, তাহলে আপনি বলছেন যে একেবারে সঠিকভাবে বসে কাজ করা বা সঠিকভাবে ঘুমানো, সেটার নির্দিষ্ট কোনো একেকটা পদ্ধতি আছে, সেগুলো মেনে চলতে হবে। আর কি, কি পদ্ধতি রয়েছে এই কোমর ব্যথা থেকে মুক্তির হুম। একটু যদি বলেন? তা ১ম এ যেটা বললেন যে আপনি বা ঘুম থেকে উঠে বিছানায় বা উঠতে গেলেই ব্যথা হচ্ছে। এটা কিন্তু বিছানার জন্যও হতে পারে। কিরকম? যদি কেউ খুব সফট যদি বিছানাকে ইউজ করে, যেটা একদম স্পঞ্জের মতো ভীষণ সফট, পড়লে একেবারে কোমর ডুবে যাচ্ছে। এই ধরনের কেউ যদি বিছানা ইউজ করে, তাহলে সমস্যাটা কি? তাহলে এই যেটা বললাম স্পাইনাল কর্ডের যে কার্ভেচারটা চলে যাচ্ছে, তাহলে তার এই সকালে ঘুম থেকে উঠলে সমস্যা হতে পারে। এই কারণে আবার যদি কেউ ধরুন একদম শক্ত বিছানা অর্থাৎ মেঝেতে শুচ্ছে, তাহলেও তার একই সমস্যা হতে পারে। তাহলে তার কার্ভেচারটা চলে যাচ্ছে। তাহলে কি করণীয়? করণীয় হলো ফার্ম ম্যাট্রেস। তাহলে শোয়ার যে গদিটা যেখানে সে শোবে, সেটা একদম শক্ত, পুরোপুরি শক্তও হবে না, পুরো খুব নরমও হবে না। অর্থাৎ ফার্ম ম্যাট্রেস, যেটা কিনা আমাদের স্পাইনাল কর্ডের কার্ভেচারটাকে মেইনটেইন করবে। শোয়ার সময় অনেকের বদ অভ্যাস হলো ২ খানা বালিশ নিয়ে শোয়া। ২ টো বালিশ নিয়ে শোয়া চলবে না। একটা বালিশ নেবে, বেশিরভাগ পার্টটা ঘাড়ের তলায় দেবে। আবার অনেকের আরেকটা বদ অভ্যাস হলো উপুড় হয়ে শোয়া। উপুড় হয়ে শুলেও তার একই সমস্যা, তার স্পাইনাল কর্ডের কার্ভেচার চলে যাচ্ছে। অর্থাৎ এই ধরনের অবস্থাগুলো তাকে এভয়েড করতে হবে। বসার সময় সে যখন বসবে, একটা হাতলওয়ালা চেয়ারে বসবে। চেয়ারটাকে টেবিলের ভেতরে ঢুকিয়ে দেবে, যাতে টেবিলটা তার বুক অবধি চলে আসে। তাহলে তাকে সামনে বেশি ঝুঁকে কাজ করতে হচ্ছে না। তার কম্পিউটারের যে মনিটরটাকে চোখের লেভেলে রাখতে হবে এবং হাতের সাপোর্ট নিয়ে তাকে কাজ করতে হবে। তা মাঝে, মাঝে সে যদি কিছুক্ষণ এসি ছাড়া কাজ করতে পারে, সবথেকে ভালো হয়। এসিতে কি হয়, আমাদের মাসলগুলো জমে যায়, মাসলে কন্ট্রাকশন হয়, আমাদের মাসলটা ফ্যাটিগড হয়ে যায়।
তা এই জিনিসগুলো তাকে যদি অ্যাভয়েড করা যায় তাহলে ভালো হয়। এছাড়া আমাদের কিছু জেনারেল ফিটনেস বাড়াতে হবে। ফিটনেস কীরকম? এটা আমরা বলি যে যারা দাবা খেলে তারা অনেকক্ষণ বসে তাদের কাজ করতে হয় এবং তাদের শারীরিক ফিটনেসটা এতটাই বেশি দরকার যে ওই বসে থাকার জন্য তাকে কিন্তু প্রচণ্ড পরিমাণে তাকে ফিজিক্যাল ফিটনেস দরকার হয়। তো এই কারণে যাদের বসে কাজ করছেন তাদের কিন্তু জেনারেল ফিটনেসটা অনেক বেশি দরকার। ফ্লেক্সিবিলিটি বাড়ানো দরকার। অ্যাট লিস্ট ০.৫ ঘন্টা থেকে ৪০ মিনিট তাকে যদি সকালে বা বিকেলে যে যখনই সে সময় পাবে, সপ্তাহে অন্তত ৩ থেকে ৪ দিন যদি এই ফ্লেক্সিবিলিটি এক্সারসাইজ সে করতে পারে, তাহলে সারা শরীরের সমস্যাটা সমাধান হতে পারে। আর এছাড়া কিছু স্পেসিফিক ব্যায়াম রয়েছে যেটা কিনা স্পাইনাল কর্ডের কার্ভেচারটা, অর্থাৎ যেটা বললাম যে সুষুম্না কাণ্ড থেকে যে স্নায়ুগুলো বেরোয় তার ফোরামেনগুলো ছোট হয়ে যাচ্ছে ডিসপ্রোলাপসে হয়ে বা যেকোনো ডিজেনারেশনের কারণে। তার কিছু, কিছু ব্যায়াম আছে, সেই ব্যায়ামগুলি ঠিকমতো করলে পরে তার ওই স্নায়ুর যে ফোরামেনগুলো কিন্তু আস্তে, আস্তে বাড়তে পারে। ফোরামেন বাড়ানোর কিছু ব্যায়াম যেটাকে বলে স্পাইনাল ফ্লেকশন এক্সারসাইজ। যেকোনো চিকিৎসার যেকোনো অর্থোপেডিক্স ডাক্তারবাবুদের কাছে গেলে অথবা ফিজিওথেরাপি ডাক্তারবাবুদের কাছে গেলে তারা এই ধরনের ব্যায়ামটি শিখিয়ে দিলে তারা এতে উপকৃত হতে পারে। আচ্ছা, এবার স্যার এরকমও অনেক সময় হয় কোমরের ব্যথার ক্ষেত্রে অনেকে কিছু ঘরোয়া টোটকা ব্যবহার করেন। যেমন ধরুন তেল মালিশ করা বা এই ধরনের বিভিন্ন ম্যাসাজ বা এক্সারসাইজ। এই যে নিজেরা ঘরের মধ্যে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে কোমরের ব্যথা থেকে মুক্তির উপায় খুঁজে বের করা, এটাকে আপনি কিভাবে দেখেন? না, এইটাটি কিন্তু সঠিক পদ্ধতি নয়। এই যে মেসেজ করাটা কিন্তু এটা সঠিক পদ্ধতি নয়। কেউ সাধারণ ১ বার ২ বার করতে পারে, কিন্তু এই রোগের প্রতিকার হিসেবে হুম, এটা কিন্তু কখনোই এটা ঠিক করা উচিত না। কারণ এর থেকে এটা রোগের চাপা দেওয়ার চিকিৎসা। কিরকম বলি, ধরুন কোনো জায়গায় আঘাত লাগলে পরে আমরা করি সেই জায়গাটাকে আমরা মেসেজ করে দিই, অর্থাৎ এই জায়গাটাকে ঘষে দিই। ঘষে দিলাম। তা ঘষে দিলে কি সুবিধা হলো? তার ব্যথাটা কমে গেল। কি হলো? এটাকে বলে গেট কন্ট্রোল থিওরি। আমাদের যেকোনো জায়গায় ধরুন আপনার গরম লাগলো, কোনো একটা গরম কাপে হাত রাখলে পরে সঙ্গে, সঙ্গে আপনি হাতটা সরিয়ে নিচ্ছেন। ওই যে টেম্পারেচারের সিগন্যালটা সেটা হাত থেকে আমাদের মগজে যাবে, আমাদের ব্রেনে যাবে এবং ব্রেন বলবে হাতটা সরিয়ে নিতে। অর্থাৎ যে গেট দিয়ে ঢুকবে ওই গেটে কিন্তু একটা মাত্র স্টিমুলাস ঢুকতে পারে। গেটে কিন্তু একটা স্টিমুলাস, অর্থাৎ হয় গরম ঢুকবে, নয় প্রেশার ঢুকবে, নয় টাচ ঢুকবে। অর্থাৎ যখনই কোনো একটা আঘাত লেগেছে, ওই ব্যথাটা ঢুকছে এবং ব্রেনের কাছে যাচ্ছে, তখন আমি যদি সেটাকে প্রেশার দিয়ে অর্থাৎ ঘষে দিয়ে আমি তাকে যদি তার যে জায়গাটাকে আমি ঘষে দিলাম, তাহলে কিন্তু ওই টাচ সেন্সেশনটা গেল আগে ব্রেনে, পেনটা ঢুকতে পারল না। এটাকে বলে গেট কন্ট্রোল থিওরি। কিন্তু ওই পেনটা কিন্তু থেকে গেল এবং সেটার প্রপার ট্রিটমেন্টটা হলো না। তো এই কারণে এটা ইনিশিয়াল ১ বার ২ বার আমি বললাম যেটা আপনি করতে পারেন, সেটা সাময়িকভাবে হয়তো কিছুটা স্বস্তি দিতে পারে। কিন্তু প্রপার ট্রিটমেন্টটা কিন্তু করা দরকার, যেটা আমি বললাম। সেটা বিভিন্নভাবে করা যেতে পারে, ওষুধের মাধ্যমে, ফিজিওথেরাপির মাধ্যমে, ব্যায়ামের মাধ্যমে, কিছু দৈনন্দিন অভ্যাস, যেটা আমি একটু আগেই বললাম, দৈনন্দিন অভ্যাস পরিবর্তনের মাধ্যমে, অথবা কোনো যদি কঠিন রোগ থাকে তার চিকিৎসার মাধ্যমে প্রপার ট্রিটমেন্টটা কিন্তু করা উচিত। এছাড়া ওই মালিশ বা ওই ধরনের কিন্তু এটাকে আমরা বেশি গুরুত্ব দেওয়া একেবারেই উচিত না। আচ্ছা, স্যার যারা দীর্ঘক্ষণ ডেস্কে বসে কাজ করেন কম্পিউটার বা ল্যাপটপে, তারা তাহলে কিভাবে এই কোমরের ব্যথা থেকে দূরে থাকতে পারেন? তো এটা তো ভীষণ ইম্পোর্টেন্ট প্রশ্ন। আমাদের বলেছি আমরা কোভিডের পরবর্তী সময়ে সকলেই হোম বাউন্ড এবং তারা ওয়ার্ক ফ্রম হোম। ওয়ার্ক ফ্রম হোম করছেন। তো সেই ক্ষেত্রে আপনারা কিভাবে আপনার এই কোমরে ব্যথা থেকে, আপনার শুধু কোমরে ব্যথা নয়, যারা কন্টিনিউয়াসলি ৩ ঘন্টা বা হুম, তার বেশি কাজ করেন, তাদের শুধু কোমরে ব্যথা ঘাড়ে, হয় না, কাঁধে। ঘাড়ে ব্যথা হয়, এই কাঁধে ব্যথা হয়, এই কনুইতে ব্যথা হয় যেটাকে টেনিস এলবো বলা হয়, ঠিক। এখানে রিস্টে ব্যথা হয় যেটাকে ডি কুয়েরভ্যান্স ডিজিজ বলা হয়। এবং দেখা গেছে প্রায় সারা পৃথিবীতে যারা এই ধরনের কাজ করছেন, সারাক্ষণ বসে কাজ করছেন, তারা এই সমস্ত প্রবলেমের জন্য তারা ২০ থেকে 25% মানুষ কিন্তু তারা এই ধরনের সমস্যার মধ্যে ভুগছেন, অর্থাৎ 1/4। তাহলে এটা কি উপায়? উপায়টি হলো যে তার সঙ্গে, এটা শুধু তাই নয়, তার সঙ্গে এসিতে কাজ করা। অনেকক্ষণ বসা প্লাস এসি, এই দুটো হচ্ছে আমাদের সমস্যা। কিভাবে আপনি প্রতিকার পাবেন? তা প্রতিকারের জন্য প্রথম কথা বলি, এটা আগেই বললাম, চেয়ার টেবিলে কাজ করা উচিত। টেবিলটাকে চেয়ারের ভেতরে চেয়ারটাকে টেবিলের তলায় নিয়ে চলে যাবেন। অর্থাৎ টেবিলটা আপনার বুকের কাছে চলে আসবে। অর্থাৎ তাহলে আপনাকে সামনে বেশি ঝুঁকে কাজ করতে হবে না। যেটাকে আমরা ডাক্তারি পরিভাষায় বা প্র্যাকটিক্যালি বলি নেগেটিভ ডেস্ক। তাহলে ডেস্ক যদি দূরে থাকে, অর্থাৎ ডেস্ক এবং চেয়ারের মধ্যে যদি অনেকটা ডিসটেন্স থাকে, সেটা হলো পজিটিভ ডেস্ক।
ডেস্ক এবং চেয়ারের মধ্যে ডিস্টেন্স না একেবারেই না থাকলে সেটা হলো জিরো ডেস্ক, অথবা চেয়ারটা যদি টেবিলের ভেতরে ঢুকে যায় তাহলে টেবিলটা একদম বুকের কাছে আসছে, সেটাকে বলে নেগেটিভ ডেস্ক। এবং নেগেটিভ ডেস্কে কাজ করা উচিত। যদি চেয়ার ইউজ করেন, চেয়ারের হাতল থাকা উচিত, ঠিক। অর্থাৎ হাতের সাপোর্ট পেলে সে সামনে ঝুঁকতে পারছেন না। অনেকক্ষণ বসে কাজ করলে পিঠের পিছনে যে কার্ভেচারটা আছে, সেই কার্ভেচার মেনটেন করার জন্য একটা বালিশ রেখে কাজ করা উচিত। ঘাড়েও দিতে পারেন। এখন যারা বিভিন্ন বড়, বড় যে সমস্ত যে মাল্টিন্যাশনাল কোম্পানি, তারা একটা স্পেশাল চেয়ার ইউজ করে, যেটাকে বলে আর্গোনমিক চেয়ার। এই আর্গোনমিক চেয়ারের মধ্যে এই পিঠের কার্ভেচার মেনটেন করার জন্য স্পেসিফিক কার্ভেচার থাকে, সেইটা করতে পারেন। এটা না থাকলে শুধু সিম্পল চেয়ারের পিছনে একটা বালিশ রেখে কাজ করতে পারেন, অথবা হাত বা পাটা মাঝে, মাঝে আপনি একটুখানি মুভমেন্ট করে নিতে পারেন। এভাবে মুভমেন্ট করে যদি আপনি হাতটা রক্ত চলাচল বাড়িয়ে নিতে পারেন, সেটা করতে পারেন। পায়েটাকে অনেকক্ষণ ধরে যারা জার্নি করেন, এয়ার জার্নি করেন, তারা বলেন যে পায়ের আঙুলটাকে, ওরা লেখাই থাকে সবসময়, পায়ের আঙুলটাকে নাড়াতে হয়। পায়ের আঙুলটাকে মেঝেতে ঘষতে হয়, পাটাকে দুদিকে এরকমভাবে নাড়াতে হয়। তাহলে রক্ত চলাচলটা ভালো থাকে। অনেকে দেখবেন যারা অনেকক্ষণ বসে থাকে, পায়ের তলায় একটা ছোট্ট একটা পিঁড়ির মতো জিনিস থাকে, যাতে পাটা উঁচু করে তুলে রাখতে পারে। এইগুলো কিন্তু করা দরকার। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। দর্শক বন্ধু, আপনারা শুনলেন, এতক্ষণ স্যার বোঝালেন, আপনাদের জানালেন যে কোমরের ব্যথাকে কখনোই হালকাভাবে নেবেন না। কারণ কোমরের ব্যথাকে যদি আজকে অবহেলা করেন, পরবর্তীতে কিন্তু দীর্ঘমেয়াদে বড়সড় সমস্যার সম্মুখীন হতে পারে আপনাকে। কাজেই কোমরের ব্যথা নিয়ে সচেতন থাকুন। যেকোনো ধরনের ব্যাক পেইনকে অবহেলা করবেন না, উপেক্ষা করবেন না, চিকিৎসকের পরামর্শ নেবেন। যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে লিখুন আপনাদের প্রশ্ন নিয়ে পরবর্তীতে আমরা স্যারের সঙ্গে আবার আলোচনা করব। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।